যে শেখ হাসিনার বড় বড় নেতারাই কাইট হয়ে গেছে, তারা শেখ হাসিনার পতন হবে। এবং আমাদের সাথে যখন ঢাকার বাইরে কিছু লোক যখন কাজ করতেছিল, মুরব্বী মধ্যম বয়সী, তাদের অনেকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, মেয়ে আপনার খাইলে কাম নেই, এই পোলাপানের সাথে এখন এই দলে আছেন। কিন্তু আমরা বলেছি যে আমরা ফুটবল না, আমরা প্লেয়ার, আমরা কি পারি সেটা দেখিয়েছি, সামনেও দেখাবো। আমরা আরো একটা জিনিস মনে করি, আমাদের দেশের এই যে আপনারা এখানে দাঁড়াই আছেন, আপনারা নিজেরা এবং নিজেদের আত্মীয় স্বজন একটু বেশি অসুস্থ হয়ে পড়লে সবাইকে ছুটতে হয় ঢাকায়। ঢাকা ছাড়া আপনার বাড়ি যদি রংপুর অঞ্চলে হয়, রংপুরের সর্বোচ্চ মেডিকেল কি রংপুর মেডিকেল কলেজ, আপনার ওখানে মানসম্মত সর্বশেষ চিকিৎসা পাবেন না, নাই। আপনার বাড়ি যদি রাজশাহী অঞ্চলে হয়, নাই। আপনার বাড়ি যদি বরিশাল হয়, বরিশাল মেডিকেল কলেজে নাই। অথচ এই বিভাগীয় পর্যায়ে যদি 10টা 8টা বিভাগে যদি 8টা মেডিকেল কলেজ করে, হসপিটাল করে, এইখানে যদি সমস্ত চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করত, তাহলে ওই রংপুরের মানুষকে ঢাকা আসতে হতো না, বরিশালের মানুষকে ঢাকা আসতে হতো না, চিটাগাংয়ের মানুষকে ঢাকা আসতে হতো না। তার মানসিক শারীরিক কষ্টের পাশাপাশি সবচেয়ে বড় কষ্ট আর্থিক যে ক্ষতি, এই ক্ষতি হতো না। এই জন্য আমরা বলেছি, শিক্ষিত জাতি, নৈতিক শক্তিতে বলিয়ান জাতির পাশাপাশি আমাদেরকে আগামীতে একটি সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য আমাদের স্বাস্থ্যকেও সার্বজনীন করতে হবে। আমাদের বিভাগীয় পর্যায়ে আধুনিক হসপিটাল এবং মেডিকেল কলেজ নিশ্চিত করার মধ্যে দিয়ে চিকিৎসা সেবা মানুষের নিশ্চিত করতে হবে। আমার সাথে দুজন শিক্ষক আমার বাসায় গিয়েছিলেন, আমার এলাকার, তারা মূলত নিচ্ছে গাড়িতে আস্তে আস্তে কথা বলছিলাম। তারা বলছিল যে আমাদের সর্বসাধারণের কয় টাকার কথা আপনি বলছিলেন? 700 থেকে 800 কোটি টাকা। এই যে সে বলছিল 1000 কোটি টাকা শিক্ষক, সারা বাংলাদেশের শিক্ষক। ধরেন যদি সরকার, এই সরকার অন্তর্বর্তী সরকার শিক্ষক সমাজের সমর্থনের কথাও চিন্তা করে, এই কমন জায়গা থেকেও 1000 কোটি টাকা সরকারের জন্য কিছুই না। আপনারা 1000 কোটি টাকা পুরো দেশের শিক্ষকদের বেতনে ব্যয় হবে। আর সালমান এফ রহমান একাই লুটপাট করেছেন পত্রপত্রিকার হিসেবে ব্যাংক থেকে 54,000 কোটি টাকা। তাহলে ওই সালমান এফ রহমানের মতো একজন লুটেরার টাকা দিয়েই আপনাদের বেতন দেওয়া যাবে 54 বার। এই রকমের সালমান এফ রহমান 54 বছর আর কি। তো এই রকমের সালমান এফ রহমান তো প্লেয়ার একজন না, অনেক প্লেয়ার আছে। বাংলাদেশ ব্যাংকের ছোট কর্মকর্তা পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছেন। আর ইসলাম যে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেটা তো বলার অবকাশ রাখেন। তো দেখছেন তাহলে আমাদের দেশের অবস্থাটা কি। কাজে আপনাদেরকে একটা বিষয়ে মনস্থির করতে হবে, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। এই যে রাজনৈতিক সমর্থনে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে চোরদেরকে অবাধ সুযোগ সুবিধা দেয়, আর তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশেও রাখে না, দেশের বাইরে নিয়ে যায়। সালমান এফ রহমানের ছেলের বিয়ে হয়েছে, সেই অনুষ্ঠান হয়েছে কোথায়? ইটালিতে, ফ্রান্সে। ওখানেও ধরেন কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু সালমান এফ রহমানরা তৈরি হয়েছে কোথা থেকে? রাজনীতির ফাঁক ফোকর থেকে। সরকারে যারা গিয়েছে, এমপি মন্ত্রী যারা হয়েছে, তারাই সালমান এফ রহমান সালম, ওই আপনার আপনার নাবিল গ্রুপ বলেন, পিকে হালদার বলেন, ওই যে ব্যাংকারদের নেতা কুমিল্লার এক লোক, সরি ব্যাংকার এখন জেলে আছে, এক্সিম ব্যাংকের আগে চেয়ারম্যান ছিল, নামটা ভুলে গেল। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নাসা গ্রুপের মালিক, নাসা গ্রুপের। আচ্ছা, আপনাদের মনে নেই তো? এইরকম শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যাংক, যে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো, এই ব্যাংকার অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, তাদের মাধ্যমেই শেখ হাসিনা নির্বাচন সহ আন্দোলন সংগ্রাম দমন করার জন্য পয়সা পাতি লাগলে কালেকশন করত। তো এইভাবে রাজনৈতিক ছত্রছায়ায় দেশ থেকে হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে।
আর আমাদের সারা দেশের শিক্ষকরা এইভাবে প্রেস ক্লাবে এসে 2 দিন পরে দৌড়ানি খায়, পিটানি খায়, বেতনের দাবিতে তারা হাহাকার করে। এই দেশের নেতৃত্বে চোরেরা ছিল, লুটপাট ছিল, ডাকাত ছিল। ওই যে আপনারা শুনেছেন না, ওই যে আপনাদের কবিতায় পড়ে যে বর্গীদের নিয়ে যে কবিতা, ওই বর্গী ব্রিটিশটা নয়, এখন লুটপাট করছে দেশের মধ্যে থাকা লুটেরা। তাই আগামী নির্বাচনে এই সমস্ত অনৈতিকভাবে যারা পরাজিত, নৈতিক স্খলিত, দুর্বৃত্ত, লুটেরা, মাফিয়া যে এলাকায় দাঁড়াবে তাদেরকে ঘৃণা করবেন, প্রত্যাখ্যান করবেন, কারণ ওরা যদি সংসদের সুযোগ পায় আরো দেশকে ফাঁকা করে দেবে। এই কষ্ট তো ভাই আপনাদের করা লাগে না। আমরা আজকে চিকিৎসা চাই, সুচিকিৎসা। এই চিকিৎসার জন্য হাহাকার আমাদের করা লাগে না। গুটি কয়েক ব্যক্তি এইভাবে টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে। এবং বাস্তব কথা হচ্ছে এইটা, বাংলাদেশে হাসিনার আমলে 16 বছরে যে লুটপাট হয়েছে, অন্য সময় যে এই দেশে মদিনার শরৎ অনুযায়ী দেশ চলেছে, সেইটা কিন্তু ঠিক না। 50 বছরে লুটপাট হয়েছে, কম আর বেশি। হাসিনা এবং আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে, কিন্তু 50 বছরে যা হয়েছে হয়েছে। আগামী বছরে, আগামী নির্বাচন থেকে আমরা চাই এই দেশের 1 পয়সাও লুটপাট করলে ওদেরকে আমরা নিজেরা যদি সরকার ব্যবস্থা নেয়, গলায় গামছা লাগাই আমরা জবাব দিতে। এই দেশে ভবিষ্যতে আর কোনো লুটেরা, দুর্বৃত্ত শাসন ব্যবস্থা গড়ে তুলতে দেওয়া হবে না। এবং আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, আমি জানি না আপনাদের দাবি সরকার এখন শেষ পর্যন্ত কতটুকু মেনে নেয় কি নেবে না, কিন্তু এইটুকু বলতে পারি, আপনাদের এই এমপিএভুক্ত না হওয়া পর্যন্ত আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে থাকব। এবং শুধুমাত্র এমপিএভুক্তি না, পর্যায়ক্রমে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করার এটা আমাদের একটা লড়াই এবং কমিটমেন্ট। এই লড়াইও আমরা বিজয়ী হব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনের আয়োজন আপনারা করবেন, এই শিক্ষকদেরকে রাস্তায় রেখে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবেন না। এমনিতেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার, দেশে নৈরাজ্য করার, নাশকতা করার চেষ্টা করে যাচ্ছে। আজকে শিক্ষকদেরকে যদি তাদেরকে সন্তুষ্টির সাথে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তারা সমাজে প্রভাব আছে, তাদের কথা মানুষ শুনে তাদের মধ্যে যে এই পরিস্থিতিতে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। কাজেই এই শিক্ষকদের দাবি দেওয়ার একটা যৌক্তিক সমাধান করে এখন বেতন না দিতে পারলেও আপনারা একটা ঘোষণা দেওয়া যাবে, আপনারা একটা ঘোষণা দিয়ে যান, এটি যৌক্তিক দাবি। এত বয়স্ক মানুষ, খারাপ লাগে তাদের দিকে চাইলে, এই বয়সে এত বছর সার্ভিস দিয়ে এখনও তাদের অধিকারের জন্য রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। সরকারকে বলবো, অনতি বিলম্বে আপনারা বেতন না দিতে পারলেও আপাতত একটা প্রজ্ঞাপন দেন, পর্যায়ক্রমে বেতন হবে। প্রজ্ঞাপনে তো আপনারা খুশি, ক্লাসে শিক্ষকরা আপনারা লিখিত প্রজ্ঞাপন দিলে তারা ক্লাসে ফিরে যাবে। এটা তাদের যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত দাবি। আমার এই দাবি আদায়ের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।